কৃষ্ণকলির অ্যালবাম ছিল জনপ্রিয় ও ব্যবসা সফল। শিল্পী হিসাবে পেয়েছেন গ্রহণযোগ্যতা ও খ্যাতি। 2007 সালে সূর্যে বাধিবাসা অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি। আলোর পিঠের আধার ও বুনুফুল নামে আরও 2টো অ্যালবাম প্রকাশ করেন। 2010 সালে মনপুরা সিনেমায় যাও পাখি বলতারে গানটির জন্য কণ্ঠশিল্পী চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ভালোবাসি ভালোবাসি বলে গান গেয়ে যাব ওরে যতদিন বেঁচে থাকি, ভালোবাসি ভালোবাসি বলে গান গেয়ে যাব ওরে যতদিন বেঁচে থাকি। যতবারে হাহাকার চড়ে যত চিৎকার তত বলে যাব গানে ভালোবাসি বড় তোকে। ক্লাসিক্যালে তো আসলে বাণী প্রধান না, কিন্তু গান মানে বাণী প্রধান গানগুলোতে যেটা হয়, বাণী আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। মানে 2 লাইনের একটা চরণ দিয়ে আমি একটা ব্রহ্মাণ্ডকে অনুভব করতে পারছি, যে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, রবীন্দ্রনাথের এই গান, বা আকাশ ভরা সূর্য তারা, মানে এই বিশেষ করে পূজা পর্যায়ের গানগুলো আমাকে ভীষণ রকমের ইয়ে করতো, ভাবনায় ফেলে দিত। আমি ওর বানিয়ে বানিয়ে গান করতাম। সেটা মা খুব খেয়াল করতেন, মানে আমি কখনো খেয়াল করিনি, মা খেয়াল করতেন আর বলতেন যে কী বক বক করছিস, এগুলো লিখে রাখ। তো ওই যেদিন একটা সময় গিয়ে খেয়াল করলাম না, আমি রবীন্দ্রনাথের যে সুরভঙ্গিমা, যারা ওনার সুর নিয়ে গান নিয়ে কাজ করেছেন, সেই সুরভঙ্গিমার মধ্যে আছি, কিন্তু আমার নিজস্ব কোনো সুরবোধ আমার ওই শব্দগুলোর মধ্যে নেই। তখন আমি আমার সুরগুলো কেমন হতে পারে সেই ভাবনাটার মধ্যে ঢুকে গেলাম। এটা খুবই খুবই পাকা পাকা কথা, কিন্তু ওইটা একটা খুব মেডিটেটিভ মুড। ওই মুডে যাওয়ার পরে আমি ফিল করতে শুরু করলাম যে আমার কথার সাথেই সুর আসে, এবং সেগুলো মানে ছাঁচে ফেলে দেওয়া যাবে না যে হ্যাঁ এটা রবীন্দ্রসঙ্গীত, তা না, এটা যৌগিক বটেই, কারণ মৌলিকত্বের আর কোনো সুযোগ নেই। কাজে আমি সারা জীবন যা যা শুনেছি, মানে ইস্ট ওয়েস্ট মিডল ইস্ট যা যা শুনেছি, সেগুলোরই কোনো না কোনো প্রভাব বলয় ছায়ার মধ্যে দিয়ে আমার সুর গড়ে ওঠে। আর কথা, ওই যে বললাম যে বয়সের সাথে সাথে অবজারভেশন, মানে আমি কি দেখছি চারপাশে, বা আমাকে সেগুলো কীভাবে আসলে আন্দোলিত করে বা প্রশ্নবিদ্ধ করে বা অস্বস্তিতে ফেলে বা রাগ হয়, সেগুলোকে নিয়ে যখন আমি ভাবতে থাকি, তখন দেখা যায় যে একটা বাণী এবং একটা সুর ওরা একসাথে আসে। মানে এটা দেখা যায় যে অনেক দিন ধরে আমি হয়তো ভাবছি যে একটা বিষয় নিয়ে আমি গান লিখবো, ওই বিষয় নিয়ে আমার হয়তো জীবনেও গান লেখা হয় না, কিন্তু ওর মাঝখানে কোনো একটা বিষয় হয়তো আমাকে অবচেতন মনে ভীষণ রকম আলোড়িত করে বা ভীষণ রকম প্রভাবিত করে, তখন ওইটা আপনা আপনি এসে যায়। তো এটা দায় বলার চেয়ে বলা ভালো যে মানে আমি যে দেখি আর কি, চারপাশ থেকে যে দেখি, আমার সেখান থেকে যে আমার দর্শনবোধের জায়গা তৈরি হয়, সেইগুলো থেকেই আমার গান আসে। তো দায়ের চাইতে বলবো যে এটা ঘটনা, এটা ক্রিয়া, এটা ঘটে। আর দায়টা হচ্ছে শিল্পের দায়। মানে আমি যখন নিজেকে আইডেন্টিফাই করলাম যে হ্যাঁ আমি আসলে শিল্প নির্মাণ করতে চাই, এখন কেউ আমাকে শিল্পী বলবে কি বলবে না সেটা তার ব্যাপার, তার পছন্দের ব্যাপার। আমি যখন অনুভব করলাম যে আমি শিল্প নির্মাণ করতে চাই, তখন আমি খেয়াল করলাম এই যে শিল্পী এবং বুদ্ধিজীবী এই বিষয়টার মধ্যে তফাৎ আদতেও নেই। কারণ হচ্ছে সমাজ সংস্কারের বা সমাজ প্রবর্তনের বা পট প্রবর্তনের যে কোনো ঘটনাই ঐতিহাসিকভাবে গ্রামাটিক্যালি আমরা দেখে আসছি যে এই 2 পদ একসাথে কাজ করেন, এবং এই 2 পদের যাতে করে কাজ করতে না পারে সেই জন্য বিভিন্ন রকমের রাজনৈতিক একটা কি বলে প্রকোপের মধ্যে তাদেরকে রাখা হয়। হ্যাঁ, এই কোপগুলো বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন কায়দার হয়। তো এটা থেকে যারা বেরিয়ে এসে কাজ করতে পারেন, তাদের একটা সমসাময়িকতার একটা দায় থাকে। সে যদি তার সময়কে রিপ্রেজেন্ট না করে, তাহলে আসলে ইতিহাস, বা আমরা বলি না যে
এইভাবে গান যদি দেখতে থাকি তাহলে আমরা পর্যায়ক্রমে যদি বাংলা গানের এইভাবে দেখতে থাকি তাহলে আমরা রাজনীতি, তার ঐতিহাসিক পট পরিবর্তন, তার বিপ্লব, তার শ্রমিকদের অবস্থান, তার রাজনীতি মানে রাজাদের অবস্থান বা এইগুলো সব আস্তে আস্তে ফুটে ওঠে। বা একটা দেশের কোনো ঐতিহাসিক বিষয়াদিকে আমরা যদি খুঁজে বের করতে চাই সেক্ষেত্রেও আমরা এই ক্রোনোলজিগুলোকে, যেমন পেইন্টিং, হ্যাঁ, বা মানে চিত্রকলা থেকে শুরু করে শিল্পকলার যতগুলো মাধ্যম আছে তার যে কী রূপ আছে সেই রূপ থেকে আমরা নির্ধারণ করি যে ওই সময় এই জিনিসটাকে প্রমোট করা হতো, ওই সময় এই জিনিসটাকে অবদমন করা হতো, ওই সময় এরা এইভাবে বিদ্রোহ করেছিল, বিক্ষোভ করেছিল। তো শিল্পের, হ্যাঁ, শিল্পের মানে পাঠটা করলেই দেখা যায় যে আসলে ওই সময়কার বাস্তবতার চিত্রটা পরিষ্কার হয়। কাজে শিল্প সময়কে রিপ্রেজেন্ট করে। আমি খুবই রাজনৈতিক পরিসরে বড় হওয়া মানুষ, মানে মানুষ হওয়াটা আমার রাজনৈতিক পরিসরে। আমার মা ভয়ানক রকমের একটা রাজনীতি সচেতন মানুষ ছিলেন এবং উনি সরাসরি আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতেন ছাত্র জীবনেও করেছেন। আমার জন্মের পরেও দেখেছি আমাদের বাড়িতে আন্ডারগ্রাউন্ড মিটিংও হতো। আমাদের বাড়িতে পার্টির মিটিং হওয়া বা অনেক অনেক মামা কাকা যারা আছেন আর কি পার্টির, আমাদের এটা একটা বিরাট পরিবার, তারা এসে আমাদের বাসায়ও থাকতেন মাসের পর মাস, বছরের পর বছর। বা মানে আমাদের বাসাটা ছিল হচ্ছে মাকে কেন্দ্র করে অনেক মানুষের আসা যাওয়ার জায়গা এবং তাদের একটা আশ্রয়স্থল। তো ওর মধ্যে বড় হওয়ার কারণে আমি জীবনকে খুব একটা রাজনীতির বাইরে থেকে দেখতে শিখিনি, সুযোগ হয়নি, বা খুব ব্যক্তিক জীবন বলতে আমার কোনো ধারণা ছিল না। মা রোজগার করবে, তার 2 ছেলে মেয়ে খাবে, তার 2 ছেলে মেয়ে থাকবে, এই সুযোগটা আমাদের কখনো হয়নি। সবসময় আমরা খুব শেয়ারিংয়ের মধ্যে বড় হয়েছি, কারণ অনেক মানুষের সাথে মায়ের যোগসূত্রতার কারণে। তো সেই কারণে রাজনীতির বাইরে থেকে আমি আসলে কোনো জিনিসকেই খুব একটা ভালো করে দেখিনি, বা আসলে কোনো জিনিস রাজনীতির বাইরে নয়ও, যে কারণে আমার রাজনীতির বাইরে কোনো কিছুকে অনুভব করার সুযোগ হয়নি। আমি সব কিছুকে খুব রাজনৈতিকভাবেই দেখতে শিখেছি। নিঃসন্দেহে মানে গান শুধু না, আমি মনে করি যে আমার পোশাক নির্বাচনের ক্ষেত্রেও রাজনৈতিক থাকতে চাই। যেমন আমি কোথায় আসলে শার্ট প্যান্ট পরবো, কোথায় শার্ট প্যান্ট পরবো না, কোথায় কেন শাড়ি পরছি, কেন পরবো না, এগুলো আমার কাছে খুব রাজনৈতিক ইস্যুস। কারণ আমি সম্পূর্ণটাই একটা রাজনীতি, মানে এই রাজনৈতিক পটভূমিতে আমরা প্রত্যেকটা মানুষই এক একটা রাজনৈতিক চরিত্র। নিতে চাইনি ব্যাপারটা একেবারে সাদামাটাভাবে এরকম তা না, আবার যে খুব লাফাচ্ছিলাম যে আমাকে নিতে যেতে হবে এরকমও না। জিনিসটা হচ্ছে তখন আমার ভাই খুব অসুস্থ ছিলেন, আমরা মায়ের পেটে 2টি ভাই বোন। তো আমার ভাইয়ের এমন অবস্থা যে ওকে ডাক্তার বলছে যে 20% বাঁচার সম্ভাবনা, ওর সেরিব্রাল ম্যালেরিয়া হয়ে গেছিলো এবং সেটা বিভৎস অবস্থা। তো আমি তখন মর্নে হসপিটালে ওর সাথে আমি থাকছি। এখন আমাকে যখন বারবার করে ফোন করে ধমক দিচ্ছে যে প্রাইম মিনিস্টার আসবেন, প্রাইম মিনিস্টার, আমি তখন খুব বিরক্ত হয়ে বলছি যে প্রাইম মিনিস্টারই দিক আর ডোনাল্ড ট্রাম্পই দিক। না, তখন তো ডোনাল্ড ট্রাম্প না, ওবামাই দিক। আমি যদি পুরস্কার প্রাপ্যের যোগ্য হই তাহলে আমাকে তো দিলেই হলো। আমি তো এই মুহূর্তে আপনাকে কনফার্ম করতে পারছি না আমি আসবো কি না। আমার যেটা অসুবিধা হয় এই যে সূর্যের যে বালি গরম বা এই ধরনের যে প্র্যাকটিস, হুজুর প্র্যাকটিস, সোজা কথা, হ্যাঁ, বা ক্ষমতাধরদের সাথে একটা একটু মানে অবশ্যই পার্সোনালিটিকে লেস করে তারপরে গিয়ে অ্যাপ্রোচ করা, হ্যাঁ, এই ভঙ্গিটার এই চর্চাটা আমার একেবারেই আমার ভিতর গ্রো করেনি, যে কারণে আমার ঘাড় তখন খুব বাঁকা হয়ে যায়, ঘাড়ের বাঁকা হয়ে যায়। তো যখন ওনারা আমাকে বারবার করে ধমক দিয়ে এভাবে বলছিলেন তখন আমি আসলে বলি যে দিলেই তো হয়, না হলে আপনারা কিভাবে, এখন আমি তো কনফার্ম করতে পারছি না। এইটাতেও খুব লাগে। এবং যেটা হয়েছে, আমি যেহেতু জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন, জাতীয় তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে ছিলাম, সেইটা হচ্ছে গিয়ে সার্বিকভাবে আমার ক্যারিয়ারের মানে সঙ্গীত ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলবো যে সার্বিকভাবে এটাকে এক ধরনের নানানভাবে আমাকে চাপ প্রয়োগ করে আমার ক্যারিয়ার থেকে আমাকে দূরে রাখা হয়েছে। যেমন আমি আজও জানি না যে বাংলাদেশের ছাড়া মানে বাংলাদেশের বাইরে আমি বিভিন্ন দেশ থেকে গান গাওয়ার প্রস্তাবনা পেয়ে পরে কেন জানি ওইটা আর কন্টিনিউ হয় না। এখন সেই ক্ষেত্রে আমাকে একবারই একটা মেয়ে ইন্ডিয়ান, সে আমাকে বললো যে ইয়ে থেকে, অ্যাম্বাসি থেকে বলেছে যে আপনি নেই,
কিন্তু মানে ও আমার খুব আদরের, তো বলছে যে আমরা তো সেই জন্য আমি যখন বললাম যে আমি কথা বলে আপনাকে দিচ্ছি ফোন ধরায়, বলে কি তাহলে তো হবে না, আমরা জানি কে আসবে আর কে আসবে না, মানে সেটা তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। এইটা শুধু এক জায়গা থেকে আমি খবর পেয়েছি, তার মানে এটার যে সিমিলার আরও অনেক ঘটনা থাকবে না তা নয়। হয়তো আমার এই কাজকর্মের সাথে যাদের মত মেলে না তারা যে ওখানে বাগড়া দেবে না তাও হয়তো না। তো একই রকমভাবে জাতীয় পুরস্কার আনতে যেতে না পারার ক্ষেত্রে আরেকটা জিনিস আমি একটু বিরক্ত, সেটা হচ্ছে যে চন্দনা মজুমদারকেও দেওয়া হয়েছে, লিখেছি, সুর করেছি, গেয়েছি আমি, চন্দনা মজুমদারও গেয়েছেন। চন্দনা মজুমদার মোস্ট সিনিয়র এবং অসাধারণ, কিন্তু মানে উনি কিন্তু কোথাও একবারের জন্য মেনশন করে না যে উনি কোত্থেকে কার লেখা গানটা গাচ্ছেন বা কার সুর করা গানটা গাচ্ছেন। তো আমার মনে হয় যে জাতীয় পুরস্কার দেওয়ার ক্ষেত্রেও আসলে এই মেজারমেন্টগুলো জানা উচিত। তো সেই ক্ষেত্রে আমার কাছে সব কিছু মিলেই আমার মধ্যে তখন একটা বিরক্তি ছিল। বাংলাদেশ বিটিভিতে তো আমি 2 থেকে 3 বার হয়তো গান গেয়েছি। একবারের কথা আমার মনে আছে যে আমি যাওয়ার পরে আমাকে বলছে সিডি নিয়ে আসছেন, তো আমি বলছি সিডি আমি কেন আনবো, তো বলছে তাহলে আপনি আসছেন কেন, আমি বললাম আমাকে ডাকলেন কেন, আমাকে আমার সিডি এনে তালায় বলতে হবে যে আমার সিডিটা ছাড়েন আমি লিপসিং করবো, আর আমি তো লিপসিং করি না, মানেটা কি? তখন বলছে আপনি এখানে ওয়েট করেন, প্রডিউসারের সাথে, কি মেইন প্রডিউসার না হেড প্রডিউসার কার সাথে, বললো আপনি কথা বলেন, বলে আমাকে বাসায় গাড়ি পাঠাবেন, তারপরে আমি আসবো, বলে বের হয়ে চলে আসছি। ডেফিনেটলি সময়ের প্রয়োজনে দাবি হয়ে উঠেছিল। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি, এখন যদি যারা অভ্যুত্থানের ছাত্র জনতা শ্রমিক সকলেই কিন্তু অংশগ্রহণ করেছিলেন, কিন্তু যারা সিদ্ধান্ত নির্মাতা হয়ে উঠেছেন, একটা ডেফিনেটলি একটা দরজা বা একটা জানলা উন্মুক্ত হয়েছে। হ্যাঁ, মানুষ এখন বেরোতে পারছে, কথা বলতে পারছে, বা আমি যেভাবে বললাম আজকে সেইভাবে বলার জন্য যে একটা মানে থাকে না যে গলার উপরে সারাক্ষণ একটা সাঁড়াশি ধরে কেউ দাঁড়িয়ে আছে, এই ভয়টা না থেকে যখন কথা বলা যায়, তখন তো এটা আসলে একটা শক্তি এবং সাহসের জায়গা তৈরি করে। নিশ্চয়ই সেটা খুবই গুরুত্বপূর্ণ। জুলাইয়ের এই অভ্যুত্থানকে আমি বা এই আন্দোলনকে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যারা সিদ্ধান্ত নির্মাতা হয়েছেন তারা ঠিক ততটাই যদি সংবেদনশীল না থাকেন কনস্ট্যান্টলি, তাহলে কিন্তু এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য কিন্তু এখনও চারপাশে প্রচুর পায়তারা চলছে। কিছুই নাই, কিছুক্ষণ আগে আমাদের পরিচিত এক ইন্ডিয়ান ড্রাইভার সে কল করে জিজ্ঞেস করছে যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। মানে সাধারণ একজন ড্রাইভার, সে সাধারণ হোক আর যেই হন না কেন, সেও তার জায়গা থেকে হয়তো সচেতন, কিন্তু তার কনসার্ন হচ্ছে এই দেশের হিন্দুদেরকে নিয়ে কী হচ্ছে, এই দেশে কি বন্ধ হয়ে গেল, জাতীয় দিবস কোনটা বন্ধ কেন হলো, মানে তাদেরও কনসার্নটা, এইটা কিন্তু আমার কাছে একটা অন্য কনসার্নের ইস্যু। হ্যাঁ, যে আমার দেশের মানুষ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কি প্রচণ্ড রকমের দাদাগিরির একটা মানে শিকার ছিল, সেটা এখন কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠছে। যে একজন সাধারণ ড্রাইভার সে পর্যন্ত আমাদেরকে যেহেতু ওর গাড়িতে আমরা প্রচুর ঘুরেছি, ওখানে আমরা কাজে গিয়েছি, আমার মেয়ে পড়ে ওখানে, কাজে কর্মে যেতে হয়েছে, সে পর্যন্ত আমাদেরকে এগুলো জিজ্ঞেস করছে, কারণ আমরা তো সবাইকে খুব গুরুত্বের সাথে কথা বলি, সকল মানুষের সাথে, সে গুরুত্বের জায়গা অনুভব করেই হয়তো ভেবেছে যে ওইখানে আমি জানতে পারবো যে আসল ঘটনাটা কী। কিন্তু আমার কাছে কনসার্নটা হচ্ছে যে ওদের মধ্যে কিন্তু একই সাথে এই দাদাগিরি প্রবণতাটাও আছে, শুধু জানতে চাওয়াই নয়, এটা এই দাদাগিরি তো বোধটা তৈরি হওয়ার জন্য কিন্তু এত বছর রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, রাজনৈতিকভাবে প্রণোদনা দিয়ে তৈরি করা হয়েছে আমার প্রজেক্ট। কারণ আমি ওটা বানিয়ে শেষ করতে পারিনি, তার কারণ হচ্ছে গল্পটা খুবই সামাজিক এবং ব্যক্তিক। মানে বিষয়টা হচ্ছে আমাদের দেশে মায়েরা অভিভাবক নন, আমাদের দেশে মায়েরা কাস্টাডি, মাকে অভিভাবকত্ব অফিসিয়ালি ক্লেম করে নিতে হয়, মানে কোর্টের মাধ্যমে নিতে হয় যদি ওরকম পরিস্থিতি হয়। কিন্তু গত বছর একটা ঘোষণাও বোধহয় এসছে এরকম যে এখন থেকে মায়ের নাম শুধু এনআইডিতে লিখলেই হবে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি খোঁজ করে দেখেছি সেটাও প্র্যাকটিক্যালি হচ্ছে না, কার্যকর হয়নি, মানে প্রজ্ঞাপন জারি হয়নি, এটা শুধু একটা ঘোষণা হয়েছে। ঘোষণা আর প্রজ্ঞাপন জারি হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। এখন ঘোষণা আর প্রজ্ঞাপন জারি হওয়ার একটা বড় কারণ হচ্ছে না হওয়ার কারণ তার মানে এখানে সম্পত্তিও এসে যায়। এখন বাংলাদেশে তো মুসলিম ল হিসাবে মানে যেই দিক দিয়ে সুবিধা, নারীর ক্ষেত্রে মুসলিম ল,
বিবাহ ক্ষেত্রে মুসলিম ল, আর আইনি সম্পত্তির ক্ষেত্রে মানে বিবাহ সূত্রে সম্পত্তির ক্ষেত্রে মুসলিম ল, আর বাকি সব ব্রিটিশ ল। এই যে এগুলোকে কি বলা যায়, এই যে ফাঁদগুলোর মধ্যে যে আমাদেরকে সবসময় আটকে রাখা হয়, তো আমি খুঁজতে গেলাম, খুঁজতে গিয়ে দেখি এটা কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাওয়ার মতো বিষয়। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি আসলে সাপোর্ট খুব একটা পাইনি। ওরা এসছিলেন, ওদের ওখান থেকে আমি কানে যাওয়ার অ্যাওয়ার্ডটা পাই, আর কান আমার এই প্রজেক্টটা সিলেক্ট করে। আমি এখানে কোনো কমপ্লিটলি কোনো সাপোর্ট পাইনি। আর এটা খুব ব্যক্তিক গল্প, তো যারা সিঙ্গেল মাদার আছেন তারাও খুব একটা, এদের ফাইটটা খুব স্ট্রং হলেও ফাইনালি গিয়ে সব কিছু আসলে ওপেন করতে চান না। আমি হচ্ছে কপিরাইট অফিস থেকে আমার সমস্ত গানের কপিরাইট নিয়ে নিয়েছি, যেগুলো মানে অন্যদের কাছে আছে। 2 হচ্ছে জি সিরিজ নামে একটা কোম্পানি আছে, জি সিরিজের যে চুক্তিপত্র সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লতে ওইটা টিকবে না, কারণ ওরা 60 বছরের করে, কিন্তু 60 বছরের আসলে কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টির ডিল হয় না, এটা হয় 5 থেকে 10 বছর। আর 60 বছর একটা মানুষ বাঁচবেই না হয়তো, তার যদি 60 বছর ধরেই তার মানে তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি আরেকজন কোম্পানির হাতে থাকে, তাহলে তার হাতে থাকবেটা কি? তো সেই কারণে এটা টিকবে না। ওইটার আইনি লড়াইটাতে আমি এখনও যেয়ে উঠতে পারিনি, কিন্তু বেঙ্গলের সাথে আমার যে অ্যালবামগুলো আছে ওগুলো সব গুছিয়ে গেছে, কারণ বেঙ্গলের ওগুলো আগে অন্যরা ডিস্ট্রিবিউট করতো, এখন বেঙ্গল সরাসরি নিজে করছে, কাজে বেঙ্গল থেকে আমি কিছু কিছু টাকা পাচ্ছি। আবার আমার নিজস্ব চ্যানেলটা এখনও মনিটাইজেশনের আওতায় আসেনি, তো সেটা নিয়েও আমি কাজ করছি। এটার জন্য অনেক খাটতে হয় আমি জানি, আমি ভীষণ আলসে, কিন্তু কাজ শুরু করেছি, এটা হচ্ছে আমার জন্য অনেক ভালো খবর। আমি যদি সিগনিফিকেন্টলি গানের লোকেদের কথা বলি, হ্যাঁ, তাহলে তাদের জন্য এটা খুব খুব জরুরি, কারণ বরাবরই দেখা গেছে গানের লোকেরা, আমাদের তো মূল রোজগারটা আসে শো থেকে, বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স থেকে বা বিভিন্ন জায়গায় যাওয়ার জায়গা থেকে, কিন্তু তার সাথে সাথে যারা নিজেরা আমি বাকিদের কথা সবারটা বলতে পারছি না, কিন্তু যারা নিজেরা লিখছেন, সুর করছেন বা করছেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের কাজটা আসলে, যদি আমি মানে গীতিকার হই এবং সুরকার হই, আরেকজন গাইছে, তাহলে ফোকাসটা গিয়ে উনার উপর পড়ছে, আমার উপর থাকছে না, তখনও দেখা যায় যে আমার আসলে প্রাপ্তিটা থাকে না। আর আমি যখন করছি, আমি যদি গানটা গাইও যদি আমি, সেক্ষেত্রেও আমার এই গানটা যদি কোম্পানির হাতে চলে যায়, তাহলেও কিন্তু আমার হাতে থাকছে না। কাজে এটা গানের শিল্পীদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, আর লেখকদের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ লেখকরাও আসলে দেখা যায় যে বই এখন মানুষ তো পড়েই না, কাজে বইয়ের ক্ষেত্রে আলটিমেটলি তার যে বই বিক্রির যে রয়্যালিটিটা, সেটা তো সে হচ্ছে মানে বছরান্তে কয় টাকাই বা পায়। হ্যাঁ, আমি তো খুব গুরুত্বপূর্ণ লেখকদেরকেও চিনি, যাদের বই আমি পড়ি, যাদের বইকে আমি প্রয়োজনীয় বই মনে করি, তারা পর্যন্ত তাদের অন্য ইনকাম আছে বলেই হয়তো তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যদি তিনি ধ্যান জ্ঞান মন প্রাণ দিয়ে লেখেন, পেশা হিসাবেই নেন, তাহলে কি তার পক্ষে আসলে সার্ভাইভ করা সম্ভব? সেই ক্ষেত্রে এই যে ডিজিটাল যে কম্পোনেন্টগুলো আছে বা প্ল্যাটফর্মগুলো আছে, সেইখানে তার ওটা যতবার ক্লিক হচ্ছে তার একটা রয়্যালিটি আসতে পারে, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যারা লেখাপড়া করে বা যারা সমাজ নিয়ে ভাবে, তারা শিল্প নির্মাণ করতে পারবেন, কাজে তাদেরকে আমার কিছু বলার নেই, বরং তারা অনেক সময়, তারা আমার চাইতে অনেক জুনিয়র হওয়া সত্ত্বেও আমি তাদেরকে ফলো করি, তাদেরকে দেখি, পড়ি, হ্যাঁ, তাদেরকে আমার ভালো লাগে, তাদেরটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ভালো লাগা মন্দ লাগার চাইতে সমালোচনা থাকতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ। আর যারা শুধু এন্টারটেনমেন্ট করছেন, আমি আসলে শুধু এন্টারটেনমেন্ট বুঝিও না, আর আমার সেটা মানে আমি সেটার সেই ক্লায়েন্ট না আর কি, কাজে তাদের প্রতি আমার কোনো বক্তব্য নেই। স্বাভাবিকভাবেই আমি যদি রাষ্ট্রীয়ত্ব কোনো অবস্থান থেকে আমার স্বীকৃতিটা পাই, স্বীকৃতিটা আমি মনে করি না যে এটা কোনো স্বীকৃতি, আমি মনে করি এটা একটা প্রোটোকলিক সুবিধা। এই প্রোটোকলিক সুবিধা হয়তো আমাকে মানে নিরাপত্তা দিতে পারে, আসলেই তাই, একেবারেই তাই, কারণ স্বীকৃতি আসলে মানুষের কাছ থেকে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর আমি অনেক স্বীকৃতি পেয়ে গেছি তা বলবো না, তবে কিছু যে ভালোবাসা পাইনি সেরকম হতো না। সর্বশেষ আর অ্যালবাম তো ওই যে বুনো ফুল, আর তারপরে আমি সিঙ্গেল ট্র্যাক করছি। এই পট পরিবর্তনের পরে আমরা শহীদদের প্রতি একটা ট্রিবিউট করে একটা গান করেছি,
ভালোবাসি ভালোবাসি বলে, এটা আমার ইউটিউব চ্যানেলে আছে, কৃষ্ণকলি অফিসিয়াল, সেখানে আছে। ওখানে আমি খুব বেশি গান এখনও আমার যায়নি, কিন্তু তোকি করেছিলাম বোধহয় 7 বছর তো হয়ে গেল, 6-7 বছর হয়ে গেল। তোকিকে নিয়ে গান করলাম, নারায়ণগঞ্জের তোকিকে যে মেরে ফেলা হলো, তোকির জন্য একটা গান করেছি, এটা করলাম। করোনার সময় একটা গান করেছিলাম আমরা, গানের দল কৃষ্ণকলির থেকেই। তো এরকম